মেঘ মেহতাবের থেকে চোখ সরিয়ে নেয়। তার কথার প্রতি উত্তরে কিছু বলে না সে যে তাকে মিস করবে সেটা কিছুটা হলেও সে নিজেও অনুভব করতে পারছে। নিজের অধিকার খাটিয়ে বলার মতো অনুভূতি এখনো তাদের মধ্যে সৃষ্টি হয়নি। সৌরভরা মিলে সবাই প্ল্যান এঁটে ফেলে। প্ল্যান মোতাবেক মেয়েরা এক দল আর ছেলেরা অন্য দলে ভাগ হয়ে যায়। সৌরভরা মেহতাবের কাছে আর মেয়েরা মেঘের কাছে এসে হাজির হয়, আর মেহসানকে আহতাব আর অহনার কাছে ডিনার পার্টির জন্য জায়গা বুক করতে পাঠিয়ে দেয়। আহতাবদের আগেই বলে রেখেছে সৌরভ। সাম্মি মেঘকে নিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ভাবি চলো আমরা একটু ওই দিকটা ঘুরে আসি। কিন্তু কোনো কিন্তু নয়, আমরা ননদ আর ভাবি একটু আলাদা টাইম স্পেন্ড করব, চলো। মেঘ আর আপত্তি জানায় না। মেয়েরা মিলে অন্যদিকে চলে যায়, আর সৌরভরা মেহতাবকে নিয়ে তার বিপরীত দিকে চলে যায়। দোস্ত, আজকে রাতে মেঘ আর তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আসলে তখন বললাম না মেঘ সারপ্রাইজ দেবো, ওইটা আসলে সত্যি ছিল না। কিন্তু দোস্ত, তোদের আমরা ভালো চাই, সো প্লিজ আমাদের গিফটটা নাকচ করিস না। সৌরভের সাথে আমরা সকলে সহমত। সিয়ামের কথায় সবাই মাথা নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দেয়। মেহতাব আন্দাজ তো করেছিল, তাই তাদের একটু সাহায্য করার জন্য মেহতাব একটু ভেবে বলে ওঠে, আই হ্যাভ ওয়ান কন্ডিশন। যদি তোরা আমার শর্তে রাজি হতে পারিস অ্যান্ড আমার শর্ত পূরণ করিস, তাহলে ভেবে দেখব যে আমি তোদের গিফট অ্যাকসেপ্ট করব কি না। সবাই একটু ভেবে রাজি হয়ে যায়। মেহতাব আবার বলে ওঠে, এখান থেকে তোদের মধ্যে একজন কোনো মেয়েকে ইমপ্রেস করতে পারলেই হবে, সিম্পল। মেহতাবের কথায় সবাই আর না করতে পারে না। তারা জানে মেহতাব তাদের ঘায়েল করার চেষ্টা করছে। সৌরভ বলে ওঠে, মেহতাব, বুনো শিয়াল হলে আমরা বাঘা কুমির। প্লিজ কুমিরগুলোকে তোদের সাথে তুলনা করে অপমান করিস না, আই রিকোয়েস্ট। সবাই ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে হাত পা এদিক ওদিক সরিয়ে ব্যায়াম করতে থাকে। একটা দীর্ঘশ্বাস নিয়ে সেখান থেকে টপস আর জিন্স পরা অনেকগুলো মেয়ের সামনে দাঁড়ায়। রোফ চুল স্পাইক করতে করতে কবিতার ছন্দে বলে ওঠে, আমার বাবা ছিল বড় গোপ, নাম আমার রোফ। রৌফের কথা শুনে একটা মেয়ে বলে ওঠে, আপনার গোপ নেই কেন তাহলে? সৌরভ রৌফকে ঠেলে সরিয়ে দিয়ে বলে ওঠে, বাবা মা করতো আমায় নিয়ে গৌরব, নাম আমার সৌরভ। সৌরভের কথা শুনে আর একটা মেয়ে বলে ওঠে, কেন সৌরভ ভাইয়া করতে বললেন? কেন এখন কেউ আর গৌরব করে না? রৌফ সিয়াম সামির ভাইয়া নাম শুনে হেসে বলে, ভাইয়া টিকিটের ম্যাচ শেষ, সাইড প্লিজ। সামির সৌরভ আর রৌফের সামনে এসে বলে, আমি ছিলাম আগের জন্মের, আমির নাম আমার স্বামীর। সিয়াম সৌরভ রৌফ ঠাট্টার স্বরে হেসে বলে ওঠে, গরিবের আমির এবার শেষ, পালা সিয়ামের। সিয়াম বলে ওঠে, ওগুলো এতিমখানায় দিলাম, নাম আমার সিয়াম। আর একটা মেয়ে হেসে বলে ওঠে, ধন্যবাদ আপনাদের। 3 জন লোক দরকার ছিল এতিমখানা পরিষ্কার করার জন্য, আর এখানে 3 জনের সাথে একজনকে ফ্রিও দিচ্ছে। মেয়েগুলো তাদের ইজ্জতের তান্দুরি বানিয়ে দিয়েছে, তার তাদের বুঝতে বাকি নেই। সবাই তাদের দিকে তাকিয়ে হাসাহাসি করছে। সিয়াম বলে উঠল, আমি বাংলাতে একটু কাঁচা, তাই বানানোর বেশ ভুল হয়। সবাই একসাথে গোল টেবিলে বসে আছে। সিয়াম রৌফ সামির মুখ কালো করে বসে আছে। তাদের হজম করতে কষ্ট হচ্ছে। মেয়েগুলো তাদের ইজ্জতে আলপিন ফুটিয়েছে, তাও আবার আধুনিক পদ্ধতিতে। সৌরভের সেদিকে ভ্রুক্ষেপ নেই, সে বিন্দাসভাবে বসে কফি খাচ্ছে। মেঘ, মেহতাব, আতাব আর অহনা চেয়ারে বসে আছে, তাদের দিকেই তাকিয়ে আছে। মেহসানের ধ্যান ফোনে, সে ফোনে গেমস খেলছে। মিথিলা, সাম্মি, সৌম্য আর সিমরান দাঁড়িয়ে সামিরদের দিকে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে সামি বলে উঠল, হজম করতে কষ্ট হচ্ছে নাকি? হজমের গুলি এনে দিই? কচু গাছ এনে দে, ফাঁস দিয়ে মুড়া যাই। দোস্ত, আমার তো সন্দেহ হচ্ছে আমি কি আমার আব্বা আম্মা ছেলে না? যদি হই তাহলে আমার আব্বার মতো গোপ কই? কথা সত্য। ভালো মানুষদের কদর নাই। কেমন ছেঁকা ছেঁকা গন্ধ পাচ্ছি। চুপ থাক, নইলে তোর একদিন কি আমাকে 365টা দিন। ছ্যাঁকা ছ্যাঁকা লাগে, লাগে অন্তরে। দোস্ত, তুইও এই রাজাকারিনীদের দলে যোগ দিলি? ভাইয়া মুখ সামলাও, নইলে বিয়ে করার আগে বিধবা হয়ে যাবে তোমার স্ত্রী। ভাই আর বোন একরকম, পুরাই টাসকি মার্কা। তোরা থামবি? শুধু আজে বাজে কথা। চল দোস্ত, উপরে গিয়ে ঠান্ডা বাতাসকে ঝাক্কাস হয়ে আসি। প্ল্যান তো করতে হবে নাকি, চল। হুল্লোর পার্টির সবাই সৌরভকে ফলো করে উপরে চলে গেল। আতাব আর অহনা নিজের রুমের উদ্দেশ্যে
আর মেঘ আর মেহতাব নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। মেঘ আর মেহতাব রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। খুব সুন্দর করে রুমের ডেকোরেশন করা হয়েছে, বারান্দায় সুন্দর করে ডিনারের ব্যবস্থা করা। তারা বিছানায় দুটো প্যাকেটও দেখতে পেল, একটা প্যাকেটের উপর মেঘের নাম, আরেকটা প্যাকেটের উপর মেহতাবের নাম। প্যাকেট খুলতেই তারা আরেক দফা অবাক হলো। মেঘের প্যাকেটে খুব সুন্দর একটা রেড আর ব্ল্যাক কম্বিনেশনের শাড়ি, আর মেহতাবের প্যাকেটে ব্ল্যাক ব্লেজার, প্যান্ট আর রেড শার্ট। তাদের বুঝতে বাকি নেই এইসব চক্রান্ত কাদের। মেহতাব বলে উঠল, ওরা এত পরিশ্রম করে যেহেতু এসব করেছে, আমাদের ওদের পরিশ্রমের মান রাখা উচিত নয় কি? মেঘ মেহতাবের কথায় সম্মতি জানালো। মেহতাব ওয়াশরুমে ঢুকতে ঢুকতে বলল, আমি রেডি হচ্ছি, তোমার শাড়ি চেঞ্জ করা হয়ে গেলে ডোর লক করো। ঠিক আছে। এই বলে মেহতাব ওয়াশরুমে ঢুকে পড়ল, আর মেঘ রুমে শাড়ি চেঞ্জ করতে লাগলো। শাড়ি চেঞ্জ করে মেঘ মেকআপ করতে বসে পড়ল। সে বেশি গর্জিয়াস মেকআপ করতে পছন্দ করে না। সে চোখে হালকা কাজল আর ঠোঁটে গাঢ় করে লাল রঙের লিপস্টিক লাগিয়েছে, তাতেই যেন তাকে ভীষণ সুন্দর লাগছে। মেঘ রেডি হয়ে ওয়াশরুমে নক করে দিল। কিছুক্ষণ পর মেহতাব ওয়াশরুম থেকে বের হলো। বের হতেই মেঘের দিকে চোখ পড়ল। সে পা থেকে মাথা অবধি স্ক্যান করলো মেঘকে। তাকে এত অল্প সাজে কোনো পরীর থেকে কম লাগছে না। চোখ ফেরানো দায়। মেহতাবকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ মেহতাবের দিকে একটা তুড়ি মারল। মেহতাবের হুঁশ ফিরতেই সে ভীষণ লজ্জা পেল। ব্লেজার পরতে পরতে মেহতাব বলে উঠল, ইউ আর লুকিং বিউটিফুল। ধন্যবাদ, আপনাকে অনেক সুন্দর লাগছে। মেঘের কথায় মেহতাব ছোট্ট একটা হাসি দিল, আর তারা দুজনেই একসাথে বারান্দায় প্রবেশ করলো। খুব সুন্দর করে গোল টেবিল সাজানো হয়েছে, টেবিলের চারপাশে বেলুন ভর্তি। মেহতাব একটা চেয়ার টেনে মেঘকে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ল। টেবিলে অনেক রকমের খাবার সুন্দর করে সাজানো হয়েছে। তারা হালকা খাবার নিয়ে দুজনেই কিছু কথা বলে খেতে লাগলো। অন্যদিকে সৌরভ, সিয়াম, সামির, রৌফ, মেহসান, সৌম্য আর মিথিলারা ঝোপঝাড়ে দাঁড়িয়ে দূরবীন দিয়ে মেহতাব আর মেঘকে দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌরভ বলে উঠল, বাহ, মেঘ আর মেহতাবকে অনেক সুন্দর লাগছে। সত্যি অনেক সুন্দর। তারা খাচ্ছে পোলাও, বিরিয়ানি, কোরমা, আর আমি খাচ্ছি মশার কামড়। ওহ মা। চুপ থাক, তোর কবিতার চেয়ে নর্দমার ময়লাগুলো বেশি সুন্দর। খাঁটি কথা শুনতো ভালো লাগে। তাহলে বিয়ের পর ওই ওই নর্দমান বাসর ঘর সাজিয়ে দিব ওকে। সহমত আমি। এই কথা শুনে রৌফ আর সিয়াম মেহসান আর সৌমের মাথায় চাটি মারল। সবারটাই ঠিক আছে, শুধু মিথিলা আপুর হবু বরের পোড়া কপাল। ঠিক আছে আপু। সৌরভ মিথিলার দিকে আর চোখে তাকিয়ে প্রশ্ন তুলে বলল, কেন বোনেরা আমার? কেন আবার? মিথিলাপু যেই রকমের আনরোম্যান্টিক তা আমরা সবাই জানি, নয়তো কি? সিমরানের কথায় সবাই মাথা নেড়ে সম্মতি জানালো। সৌরভ বলে উঠল, ঠিক। বেচারা জামাইটার কথা ভাবলে আমার বুকটার ভিতর ধুকপুক ধুকপুক করে। ভাইয়া, আপনাকে এত ভাবতে হবে না। আমার জামাই তো রোমান্টিকের বাজার, সে আমায় শিখিয়ে দিবে। তাই নাকি? হ্যাঁ, তুমি কেন লজ্জা পাচ্ছ? মিথিলা আপু তো তার হবু জামাইয়ের কথা বলেছে, তোমার না। ঠিক বললাম কি না? সবাই সাম্মির কথায় একমত পোষণ করল। সামির পরিস্থিতি বেগতিক দেখে বলে উঠল, থাম সবাই, এই জায়গা থেকে ওগো কথা ভালো কইরা শোনা যাইতেছে না, ওপরে গিয়া কান পাইতা শুনতে হইব, চল। সামিরের কথায় কেউ আর কথা বাড়ালো না। সবাই সামিরের পিছু পিছু উপরে চলে গেল। রুমের সামনে আসতেই তারা রীতিমতো অবাক। সেখানে আগে থেকেই অহনা আর আহতাব কান পেতে দাঁড়িয়ে আছে। তা দেখে কেউ আর হাসি থামাতে পারল না। সবাই একসাথে উচ্চস্বরে হেসে ফেলল। হাসির শব্দ শুনে আহতাব আর অহনা চমকে উঠল। উফ, তোরা তো আমাকে ভয় পাইয়ে দিলি। আজকের তাজা খবর, নতুন দম্পতির ঘরে কান পেতে কথা শুনছে আরেক নতুন দম্পতি। এরকম আরো নিউজ পেতে চোখ রাখুন অসময় টিভিতে। সিয়ামের কথায় সবাই আরেক দফা হেসে নিল। চলো আমরাও শুনি। সিমরানের কথা মতো সবাই সিরিয়ালভাবে কথা শুনতে আহতাব আর অহনার পিছে দাঁড়িয়ে পড়ল। আশেপাশে সবাই তাদের কাণ্ড দেখে মুখ টিপে হাসতে লাগলো। তাদের ওইদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তারা সবাই কথা শুনতে ব্যস্ত। অন্যদিকে হালকা খাওয়া দাওয়া শেষ করে মেঘ আর মেহতাব দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে। মেহতাব মেঘের দিকে তাকিয়ে লক্ষ্য করল তার ঠান্ডা লাগছে, তাই সে তার ব্লেজার খুলে মেঘকে পরিয়ে দিল আর বলল, এখন ঠান্ডা লাগছে? কিছুক্ষণ পর মেহতাব মেঘের দিকে একটা প্যাকেট এগিয়ে দিল। মেঘ অবাক দৃষ্টিতে মেহতাবের দিকে তাকিয়ে প্যাকেটটি হাতে নিল।
প্যাকেট খুলতেই সে হতভম্ব হয়ে গেল। এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্কুলের শিক্ষিকা পদে নিয়োগ হওয়ার। অহনা আপু আর তোমার দুজনের জন্যই। আপনি কি করে জানলেন আমাদের দুজনের স্বপ্ন শিক্ষিকা হওয়ার? এটা কোনো কঠিন কাজ ছিল না, আর এমনিতেও আমি লন্ডন ব্যাক করব, তুমি যাতে তোমার হাজব্যান্ডকে বেশি মিস না করো সেই প্রস্তুতি। তাই ভাবলাম তোমায় একটু ব্যস্ত করে যাই। কেন, তুমি খুশি নও? খুশি, ভীষণ খুশি, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ভাবছিলাম ওই দিনের মতো আবার আই লাভ ইউ বলে না ফেলো। মেহতাবের কথায় মেঘ ভীষণ লজ্জা পায়। লোকটা লজ্জায় ফেলতে উস্তাদ। লজ্জা পেতে দেখে মেহতাব বলে উঠল, তোমার লজ্জা পেতে দেখলে ভীষণ ভালো লাগে, জানি না কেন। মেহতাবের কথায় মেঘ এই নিয়ে আরেক দফা লজ্জা পায়। দরজায় কিছু শব্দ শুনে মেহতাব আর মেঘ দৌড়া থেকে উঠে পড়ে। মেহতাব দরজা খুলতেই আহতাব, অহনা সহ সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ে। সবাইকে এভাবে একসাথে দেখে মেঘ আর মেহতাব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহতাব মুচকি হেসে ইতস্তত করে বলে ওঠে, আতা গাছের তোতা পাখি ডালিম গাছের মৌ, তুমি থাকো আমি যাই বউ। বলতে দেরি, কিন্তু আহতাবের দৌড় দিতে দেরি না। আহতাবের কাণ্ড দেখে সবাই হাঁ করে তাকিয়ে রইল। সবাই মেহতাবের রুমে চুপচাপ বসে আছে। সৌরভ, রৌফ, সামির, সিয়াম সোফায় বসে নিজেদের দিকে চাওয়াচাওয়ি করছে। সৌম্য আর মেহসান বিছানায় আছোয়া হয়ে শুয়ে আছে। সাম্মি, সিমরান, মিথিলা বেতের টুলে বসে আছে। অহনা মেঘের পাশে বসে আছে। নীরব পরিবেশ। সবাইকে এভাবে দেখে মেহতাব বলে উঠল, তোরা সবাই একসাথে দরজায় কান পেতেছিলি কেন? আর ভাবি, শেষমেশ তুমি আর ভাইয়াও ওদের দলে যোগ দিলে। আই কান্ট বিলিভ ইট। মেহতাব, কি বলতো, আমি আসতে চাইনি। তোমার ভাইয়া দেখতে মানে শুনতে চাইছিল তোমাদের মধ্যে সম্পর্ক নর্মাল কিনা। এছাড়া আমরা নির্দোষ। ভাবি, দোষ নির্দোষ প্রমাণ করছো কেন? হ্যাঁ, এটা কি কোর্ট? কারো ঘরে কান পাইতে কথা শোনা কোনো দণ্ডনীয় অপরাধ থরি? সৌরভ কথা শেষে মেহতাবের দিকে তাকাতেই মেহতাবের দৃষ্টি দেখে চুপসে গেল। রৌফ বলে উঠল, আসল কথা আমরা বেশি কিছু শুনি নাই দোস্ত। আজকে সবার কানের নেটওয়ার্কে প্রবলেম ছিল। এই রিসোর্টে খুব দুর্বল নেট দেয়, শুনতে পাই নাই। দরজাগুলো ভালো মানের এই রিসোর্টের মালিকের নাম কেস করা উচিত। নাম মেহতাব চৌধুরী, 6 ফুট উচ্চতা, গায়ের রং ফর্সা, জিম করা বডি, সিল্কি চুল। এইটার বর্ণনার সার্টিফিকেট যান খুঁজুন আর কেস চুকে দিন। ভাইয়ের প্রশংসার বেলায় কোন ত্রুটিই থাকে না। আই এম তো বিস্মিত। সিয়ামের কথা শুনে সবাই মুচকি একটা হাসি দিল। পরক্ষণে রৌফের মনে পড়ে যায় এই রিসোর্ট তো মেহতাবদের নিজেরই। মার কাছে মাসের বাড়ির গল্প আর কি। আমার মনে হয় ফার্নিচারগুলো কাকুলি ফার্নিচার, দামে কম মানে ভালো, তাই না দোস্ত? এই সামিরের মাথায় কেউ শিলা পাথর ঘষত, হ্যাঁ? তবুও যদি ধার হয়ে একটু বুদ্ধি হয়। তবু বুদ্ধি হবার নয়, মরিচা পড়ে গেছে, কি আর করার বলো। চুপ থাক তোরা। আসল কথা, আমরা নিতান্তই ভদ্র ছেলে দোস্ত। মেয়েগুলোর সাথে মিশে আমরা নষ্ট হয়ে গেছি। আগে আমরা ছিলাম ভালো, এখন আমাদের কি হলো? ভাইয়া, আমাদের নামে কি আজে বাজে কথা বলছো? ওইসব তোমাদের দোষ। ঠিক, আমাদের নামে আজে বাজে কথা বলে ভাইয়ার কান ভাঙাচ্ছ। এইসব প্ল্যান তো তোমাদের ছিল, আমাদের নয়। আমাদের মিস ইউজ করেছো। তোমরা কি পুকুরে ধোয়া তুলসী পাতা, মির্জাফর সবগুলো? মেয়েরা আর কিছু বলতে যাবে, মেহতাব তাদের থামিয়ে দিয়ে বলে উঠল, ফর গড সেক, তোরা থাম সবাই। চলো সবাই, আজ থেকে আমরা মেয়েরা আলাদা আর ছেলেরা আলাদা। দেখা যাক আমাদের হেল্প ছাড়া ওদের ক্ষমতা কত। ভাবি, তুমি ওদের দলে যোগ দিলে শেষমেশ? হ্যাঁ, তোমাদের দলে আহতাব আছে, ওই দলে আমি নেই। এই বলে অহনা সহ বাকি মেয়েরা চলে গেল। সৌম্য আর মেহসান হাই তুলতে তুলতে যেতে লাগলো। এই দেখে সৌরভ সহ বাকি সবাই ওদের মাথায় একটা চাটি মেরে চলে গেল। তা দেখে মেহসান বলে উঠল, আমরা কি করেছি? আমরা তো এম্পায়ার। রৌফ পেছনে ফিরে মুচকি হেসে বলে উঠল। সৌরভ, সামির আর সিয়াম রৌফের এমন কথাবার্তায় হেসে দিল। মেহসান মাথা চুলকিয়ে যেতে লাগলো। সৌম্য বলে উঠল, তো আনফেয়ার। আমি আজ থেকে সন্ন্যাসী হয়ে যাব, কোনো দলে থাকবো না। যেখানে যাই সবাই শুধু ফ্রি ভেবে যা ইচ্ছা তাই করে। মিথিলা, সাম্মি আর সিমরান রুমে ঢুকতেই অবাক হয়ে গেল। বেডে টিনা শুয়ে আছে। টিনার কথা তো তারা ভুলেই গিয়েছিল।
যে কিনা হেল্প করবে বলে প্রমিস করেছে, সে আরামসে চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। শাম্মী বলে উঠল, বাহ, এত সুন্দর দৃশ্য দেখার পর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। মজা দেখাই চলো। তোরা আজে বাজে কিছু করবি না। মিথিলার কথায় তারা কোনো রকম গুরুত্ব আরোপ করল না। টিনাকে বিছানা থেকে হাত আর পা ধরে তুলে অশ্রমে শুইয়ে দিল। টিনার কোনো হুঁশ নেই, সে আরামসে ঘুমাচ্ছে। মিথিলা আর কিছু বলল না। সবাই হাসাহাসি করে শুয়ে পড়ল। সৌরভদের রুমে সবাই রেগে বেশ আগুন হয়ে আছে। মেহসান সন্ন্যাসীদের মতো পোশাক পরিধান করে ধ্যান করার ভঙ্গিতে বসে আছে। সৌম্য বিছানায় আঁচছোয়া অবস্থায় চিপস খাচ্ছে। সামির সৌম্যের থেকে প্যাকেট কেড়ে নিয়ে নিজে খেতে শুরু করেছে। সৌরভ, সিয়াম, রোফ সিরিয়াস ভঙ্গিতে সোফায় বসে আছে। তাদের উপর সব দোষ চাপিয়ে দিল। সিয়াম বলে উঠল, দোস্ত এটা কি ছিল? যত দোষ নন্দ ঘোষ। ওই যে কয় না, গু খায় সব মাছে, দোষ পরে ফাঙ্গাস মাছের। তুই কি ইনডাইরেক্টলি আমাদের পাঙ্গাস মাছ বললি? তুই জানিস না আমার পাঙ্গাস মাছের অ্যালার্জি? এই কথা শুনে মেহসান ধ্যানরত অবস্থায় ঠোঁট কামড়ে নিজের হাসি থামাতে লাগল। সামির বিষম খেয়ে উঠল। সৌম্য পানি দিতে গিয়ে সব পানি সামিরের গায়ে ঢেলে দিল। সৌম্য ইতস্তত করে বলে উঠল, পানির অপর নাম জীবন। আমি তোমাকে আরেকটা জীবন দিয়েছি, তাও আবার ঢেলে। সামির রাগে গজগজ করে বলল, সোম, তোরে আজ বানামো আমি মোমো। ভালো লাগে না সবসময়, এত কাই কাই করো কেন? তোকে পরে দেখছি। এই বলে সামির অশ্রমে ঢুকে পড়ল। সৌম্য পরাঞ্জায় জ্বলিয়া গান ছেড়ে জোরে চিৎকার করে গাইতে লাগলো, টান্ডাই যাই ফুরিয়া রে, টান্ডাই যাই ফুরিয়া রে, টান্ডাই যাই ফুরিয়া রে, টান্ডাই যাই ফুরিয়া রে। সৌম্যের গান শুনে মেহসান নিজেকে আর সামলাতে পারল না। সন্ন্যাসী বেশ ছেড়ে সে মুখ দিয়ে বিট বাজাতে বাজাতে গিটার চালানোর ভঙ্গিতে নাচতে থাকে। ওদের এলোপাথারি ভাবে নাচ দেখে রোব বলে ওঠে, দাদের কাছে শুনছিলাম বুড়ো বয়সে পাটের ব্যবসা, আর এখন দেখি কিশোর বয়সে মরি ব্যবসা করতে হইব গো। আমি বাকরুদ্ধ স্বাধীনতা অর্জনের পরও। হে আল্লাহ, আমায় উঠায় নাও। আহতাব আর অহনার মধ্যে কোনো ঝামেলা নেই। তারা নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তারা বুদ্ধি করে ওদের মধ্যে ঝামেলা পাকিয়ে দিয়েছে। বাকিটা আর তাদের কিছুই করতে হবে না। মেয়ে আর ছেলে দুই দল করে নেবে, তারা শুধু দেখবে। মেঘ শাড়ি চেঞ্জ করে একটা বেগুনি রঙের শাড়ি পরে এসেছে, আর মেহতাবও একটা ব্রাউন টি শার্ট আর ট্রাউজার পরেছে। মেঘকে দেখে মেহতাব বলে উঠল, সব ঠিকঠাক আছে, শুয়ে পড়ো। মেঘ মেহতাবের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি ঘুমাবেন না? আসলে আমি কালকে ফিরে যাব না, সো আগে থেকে বলে দিব আমার অ্যাসিস্ট্যান্টকে যাতে ও কালকের দিনটাই একটু ম্যানেজ করে রাখে। অনেক পেন্ডিং কাজ পড়ে আছে। আই হ্যাভ নো আদার অপশন। মেহতাবের কথা শুনে মেঘ ভীষণ খুশি হলো, কিন্তু অনুভূতি গোপনেই থেকে গেল। প্রকাশ করল না, বা তার প্রকাশ করার ক্ষমতাটুকু হয়তো নেই। মেঘের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহতাব ভ্রুকুচকে বলে উঠল, তোমার হাজব্যান্ড তার ওয়াইফের জন্য থেকে যাচ্ছে। ওয়াইফের তো খুশি হয়ে হাজব্যান্ডকে জড়িয়ে ধরা উচিত নয় কি? মেহতাবের কথায় মেঘ বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে রইল মেহতাবের মলিন মুগ্ধকর মুখের পানে। শীতের মৌসুম, ভোরের রৌদ্রোজ্জ্বল মিষ্টি সকাল। সূর্যের দেখা মেলেনি, কাচের জানালাগুলো বড় বড় পর্দা দ্বারা আবৃত। মেঘ আর মেহতাব বিছানায় শুয়ে আছে। মেঘ ছোট বাচ্চাদের মতো মেহতাবের উষ্ণ দেহতে মুখ ডুবিয়ে শুয়ে রয়েছে। কখন সে এক বুকে ঠাঁই নিয়েছে কারোরই জানা নেই। কনকনে শীত তাদের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। হুল্লোড় পার্টি থাকলে শীতকে পা ধরে সালাম করত। গালে কিছুর খোঁচা খেতেই ব্যথায় কুকরিয়ে উঠল সে। বলিষ্ঠ হাতের বাঁধনগুলো আরো শক্তপোক্ত হলো। মেহতাবকে নিজের সন্নিকটে দেখে চমকে উঠল। অনাকাঙ্ক্ষিত ঘটনা ও ব্যথায় মেঘ চেঁচিয়ে উঠল। মেহতাব পরিস্থিতি বোঝার জন্য ঘুমে মগ্ন অবস্থায় শোয়া থেকে উঠে পড়ল। চুলগুলো কপালে এলোমেলো ভাবে পড়ে আছে, তবুও তাকে সুদর্শন পুরুষ বলা যায়। মেহতাবের নজর গেল খাটের পাশে পড়ে থাকা সুন্দরী রমণীর দিকে। মেঘ গালে হাত ডলতে ডলতে নিচে বসে আছে। মেহতাব জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। বলে উঠল, মেঘ কিছু বলল না। কিছুক্ষণ নীরব থাকার পর একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহতাব উত্তরে আসা না করে শোয়া থেকে উঠে চুলগুলো ঠিক করতে করতে সৌরভদের ওয়াশরুমের দিকে চলে গেল। রিসোর্টের টপ ফ্লোর অর্থাৎ ছাদে ছোট্ট ছোট্ট গোল টেবিলে মেহতাব আর তার বন্ধুরা বসে আছে।